দেশজুড়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে এখন এক অভূতপূর্ব পরিবেশ বিরাজ করছে। প্রতিটি পেনশনভোগীর ঘরে, প্রতিটি পরিবারে এখন একটাই আলোচনা, নবম পে স্কেল কবে আসবে, কতটুকু বাড়বে তাদের মাসিক পেনশন, এবং সেই পরিবর্তন তাদের কঠিন জীবনে কতটুকু স্বস্তি নিয়ে আসবে। এই প্রশ্নগুলো শুধু কৌতূহলের নয়, এগুলো তাদের প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে মানুষটি সারা জীবন সরকারি চাকরি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে পোস্টিং নিয়ে পরিবার থেকে দূরে থেকে দেশের সেবা করেছেন, বন্যায় ত্রাণ বিতরণ করেছেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ তিনি অবসরে প্রতি মাসে একটি সীমিত পেনশনের উপর নির্ভর করে জীবন পরিচালনা করছেন। বাজারে দ্রব্যমূল্যের যে অবিরাম ঊর্ধ্বগতি, তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রতি মাসেই তার হিসাবের খাতায় ঘাটতি দেখা দিচ্ছে। এই কঠিন বাস্তবতার মধ্যে নবম পে স্কেলের খবর তাদের কাছে যেন মরুভূমিতে বৃষ্টির মতো। দীর্ঘ প্রতীক্ষার পর যে আশার আলো দেখা দিয়েছে, তা যেন দ্রুত বাস্তবে রূপ নেয়, এই প্রত্যাশায় দেশের লাখো পেনশনভোগী এখন দিন গুনছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম পে স্কেলের প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং পেনশনভোগীদের জীবনে এই পরিবর্তন ঠিক কতটা গভীর প্রভাব ফেলতে পারে তা আলোচনা করব। বাংলাদেশের সরকারি পে স্কেলের ইতিহাস বেশ দীর্ঘ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি পে স্কেল বাস্তবায়ন হয়েছে এবং প্রতিটি পে স্কেলই দেশের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু প্রতিটি পে স্কেলের পরই একটি নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। বেতন বা পেনশন বাড়ার কিছুদিনের মধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই বৃদ্ধির সুফলকে গ্রাস করে নিয়েছে। ফলে কয়েক বছর পরপর নতুন পে স্কেলের দাবি আবার উঠেছে এবং এই চক্র চলতেই থেকেছে। অষ্টম পে স্কেল বাস্তবায়নের পরও এই একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষত গত কয়েক বছরে যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে, তাতে অষ্টম পে স্কেলের সুবিধা অনেকটাই ম্লান হয়ে গেছে। পেনশনভোগীরা ক্রমশ আর্থিক কষ্টের মধ্যে পড়ছেন। এই প্রেক্ষাপটেই নবম পে স্কেলের দাবি ক্রমশ জোরালো হয়েছে এবং এখন সেই দাবি পূরণের সময় ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেনশনভোগীদের জীবনচিত্র একটু খতিয়ে দেখলে বোঝা যায় কেন এই পে স্কেল তাদের কাছে এত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজশাহীর একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, সিলেটের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বরিশালের একজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা, সবার গল্প একই। কর্মজীবনে তারা দেশের সেবায় নিয়োজিত ছিলেন, পরিবারকে সময় দিতে পারেননি, কারণ কর্তব্য ছিল সবার আগে। এখন অবসরে এসে যখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন, তখন দেখছেন সীমিত পেনশনের কারণে পরিবারের সামান্য চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন। নাতি নাতনির জন্য ছোট একটি খেলনা কেনার কথা ভাবলেও হিসাব করে দেখতে হয় সেটা সম্ভব কিনা। ছেলেমেয়ের কোনো বিপদে পাশে দাঁড়াতে চাইলেও পকেট শূন্য থাকে। এই পরিস্থিতি একজন প্রবীণ মানুষের মানসিক জীবনে যে কষ্ট তৈরি করে, তা অত্যন্ত গভীর এবং বেদনাদায়ক। বর্তমান বাজার পরিস্থিতি পেনশনভোগীদের জীবনকে কতটা কঠিন করে তুলেছে, সেটা বোঝার জন্য একটু পরিসংখ্যানের দিকে তাকানো দরকার। গত ৫ বছরে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চালের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম কয়েক গুণ বেড়েছে, পেঁয়াজ ও অন্যান্য মশলার দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, মাছ ও মাংসের দাম বেড়েছে। একটি সাধারণ পরিবারের মাসিক বাজার খরচ ৫ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। শুধু বাজারের খরচই নয়, বিদ্যুৎ বিলও বেড়েছে বেশ কয়েক দফা, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে। এইসব মিলিয়ে একটি পরিবারের মাসিক মোট ব্যয় আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, অথচ পেনশনের পরিমাণ সেভাবে বাড়েনি। এই বিশাল ফারাকটাই পেনশনভোগীদের জন্য প্রতিদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পেনশনভোগীরা কেবল একটি শ্রেণীর মানুষ নন, তারা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের অনেকেই এখন ৬০ থেকে ৮০ বছরের মধ্যে বয়সী। এই বয়সে আয়ের অন্য কোনো উৎস তৈরি করা প্রায় অসম্ভব। তরুণ প্রজন্ম হয়তো বাড়তি আয়ের জন্য পার্ট টাইম কাজ করতে পারে, ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে বা অনলাইনে কোনো কাজ করতে পারে, কিন্তু একজন ৭০ বছর বয়সী প্রবীণ মানুষের পক্ষে এই সুযোগগুলো নেওয়া সম্ভব নয়। তাদের একমাত্র আয়ের উৎস হল মাসিক পেনশন।
এই পেনশনের উপরই তাদের সমস্ত জীবন নির্ভর করে। তাই এই পেনশনের পরিমাণ যখন জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তখন পরিস্থিতি তাদের জন্য সত্যি কঠিন হয়ে পড়ে। দেশে বর্তমানে পেনশনভোগীদের জীবনে সবচেয়ে বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যসেবার ব্যয়। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে একের পর এক রোগ দেখা দেয়। ষাটোর্ধ্ব বা সত্তরোর্ধ্ব একজন মানুষের সাধারণত একাধিক দীর্ঘমেয়াদী রোগ থাকে, যেগুলোর জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। উচ্চ রক্তচাপ এখন প্রায় প্রতিটি প্রবীণের সমস্যা। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দেশে প্রতিদিন বাড়ছে। হৃদরোগ, কিডনির সমস্যা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা এগুলো বয়স্কদের নিত্যসঙ্গী হয়ে যায়। প্রতিটি রোগের জন্য আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক, আলাদা ওষুধ এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। দেশে ওষুধের দাম গত কয়েক বছরে বেশ কয়েক দফা বেড়েছে। আমদানি করা বিভিন্ন ওষুধের দাম এখন আগের তুলনায় অনেক বেশি। দেশীয় কোম্পানির ওষুধের দামও বেড়েছে। ফলে একজন ডায়াবেটিক ও হৃদরোগীর মাসিক ওষুধ বাবদ খরচ 4 থেকে 6,000 টাকায় দাঁড়িয়ে যাচ্ছে। এই একটি খরচই তার মোট মাসিক পেনশনের 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপর বাকি অর্থ দিয়ে খাওয়া দাওয়া, বিদ্যুৎ বিল ও সংসারের অন্যান্য প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব। এই প্রেক্ষাপটে বর্তমান চিকিৎসা ভাতার পরিমাণটি একটু বিচার করা দরকার। পেনশনভোগীদের মাসিক যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা বাস্তব চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত নগণ্য। এই অসামঞ্জস্য বছরের পর বছর ধরে চলে আসছে। ওষুধের দাম যত বেড়েছে, এই ভাতার অপ্রতুলতা তত বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নবম পে স্কেলে যদি চিকিৎসা ভাতা প্রকৃত চিকিৎসা ব্যয়ের চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে বাড়ানো হয়, তাহলে পেনশনভোগীদের জন্য সেটি একটি বড় স্বস্তির কারণ হবে। চিকিৎসা ভাতা বাড়লে তারা ওষুধের খরচ অনেকটা সামলাতে পারবেন এবং পেনশনের মূল অংশ সংসারের অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করতে পারবেন। উৎসব ভাতার বিষয়টিও উপেক্ষা করার মতো নয়। ঈদ উল ফিত্র ও ঈদ উল আজহার মতো বড় উৎসবে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা বা ভালো খাবারের আয়োজন করা এখন অনেক পেনশনভোগীর কাছে অসাধ্য হয়ে পড়েছে। উৎসব ভাতা বাড়লে অন্তত বড় উৎসবগুলোতে পরিবারকে নিয়ে একটু আনন্দ করার সুযোগ মিলবে। দেশের বিভিন্ন শ্রেণীর পেনশনভোগীদের পরিস্থিতি ভিন্নভাবে বিশ্লেষণ করা দরকার। ঢাকাসহ বড় শহরগুলোতে বসবাসকারী পেনশনভোগীদের সবচেয়ে বড় সমস্যা হল বাড়ি ভাড়া। শহরের কোনো সাধারণ এলাকায়ও এখন একটি ছোট ফ্ল্যাটের ভাড়া মাসে 8 থেকে 15,000 টাকা। এই ভাড়া মেটানোর পর পেনশনের যা অবশিষ্ট থাকে তা দিয়ে বাকি মাস চালানো প্রায় অসম্ভব। অনেক পেনশনভোগী বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছেন, কিন্তু গ্রামে গেলে চিকিৎসা সেবার মান নেমে আসে। কোনো জটিল রোগের চিকিৎসার জন্য আবার শহরে আসতে হয়, যার যাতায়াত ও অবস্থানের খরচ মিলিয়ে একটি বড় অঙ্ক ব্যয় হয়। এভাবে একটি দুষ্ট চক্রের মধ্যে আটকে যাচ্ছেন অনেক পেনশনভোগী। গ্রামে নিজের বাড়ি আছে এমন পেনশনভোগীদের ভাড়ার সমস্যা না থাকলেও তারাও আর্থিক চাপ থেকে মুক্ত নন। গ্রামে এখন জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। স্থানীয় বাজারে নিত্যপণ্যের দাম শহরের মতোই। বিদ্যুৎ বিল গ্রামেও এখন একটি নিয়মিত খরচ। গ্রামে ভালো স্বাস্থ্যসেবা না থাকায় চিকিৎসার জন্য শহরে যেতে হয়, যার খরচ অনেক বেশি। এর পাশাপাশি অনেক গ্রামীণ পেনশনভোগীর পরিবারের অন্য সদস্যরাও আর্থিকভাবে তার উপর নির্ভরশীল। সন্তানরা হয়তো ছোট ব্যবসা করেন বা কৃষিকাজ করেন, কিন্তু আয় অনিয়মিত। তখন পরিবারের একমাত্র নিয়মিত আয় হিসেবে পেনশনটাই ভরসা হয়ে ওঠে। এই পেনশন বাড়লে পুরো পরিবারের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসে। পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি আরও গভীর তাৎপর্য বহন করে। বাংলাদেশে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মান করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সন্তানরা বাবা মায়ের যত্ন নেন, তাদের সব প্রয়োজন মেটানোর চেষ্টা করেন, কিন্তু যখন একজন প্রবীণ পেনশনভোগী দেখেন যে সন্তান নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছে, তখন তিনি নিজের জন্য সন্তানের কাছে কিছু চাইতে পারেন না। অনেক পেনশনভোগী নিজের প্রয়োজনীয় ওষুধ না কিনে সন্তানের সংসারে অর্থ দেওয়ার কথা ভাবেন। এই আত্মত্যাগ একজন বাবা বা মায়ের স্বাভাবিক প্রবণতা, কিন্তু এর ফলে তার নিজের স্বাস্থ্য আরও খারাপ হয় এবং দীর্ঘমেয়াদে পরিবারের উপর চাপ আরও বাড়ে।
নবম পে স্কেলে পেনশন বাড়লে এই দুষ্টচক্র থেকে বের হওয়ার একটি সুযোগ তৈরি হবে। নবম পে স্কেলে সম্ভাব্য বৃদ্ধির হার কতটুকু হতে পারে এবং সেটা বাস্তব জীবনে কতটা পরিবর্তন আনবে, এটা নিয়ে দেশের বিভিন্ন মহলে বিস্তারিত আলোচনা চলছে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও নির্দিষ্ট হার ঘোষণা না করলেও বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পেনশনে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি আসতে পারে। এই সম্ভাব্য বৃদ্ধির হারকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায় এই পেনশনভোগীদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। মাসে ১১,০০০ টাকা পেনশন পান এমন একজন পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে তার পেনশন দাঁড়াবে ১৩,২০০ টাকায়। প্রতি মাসে ২,২০০ টাকা বাড়তি মানে বছরে ২৬,৪০০ টাকা। এই অর্থ দিয়ে তিনি বছরের একটি বড় অংশের ওষুধের খরচ সামলাতে পারবেন। মাসে ১৫,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১৮,০০০ টাকায়। প্রতি মাসে ৩,০০০ টাকা বাড়তি মানে বছরে ৩৬,০০০ টাকা, আর ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১৮,৭৫০ টাকায়। প্রতি মাসে ৩,৭৫০ টাকা বাড়তি মানে বছরে ৪৫,০০০ টাকা। এই পরিমাণ অর্থ একটি পরিবারের জন্য অনেক কাজে আসতে পারে। যিনি মাসে ৭৯,০০০ টাকা পেনশন পান তার ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২৩,৭৫০ টাকায়। প্রতি মাসে ৪,৭৫০ টাকা বাড়তি মানে বছরে ৫৭,০০০ টাকা। মাসে ২৪,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩০,০০০ টাকায়। প্রতি মাসে ৬,০০০ টাকা বাড়তি মানে বছরে ৭২,০০০ টাকা। এই পরিমাণ অর্থ একজন প্রবীণ মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনার জন্য যথেষ্ট। তবে মূল পেনশনের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতার পরিমাণও যদি একই সঙ্গে বাড়ানো হয় তাহলে পেনশনভোগীদের সামগ্রিক আর্থিক চিত্র আরও ইতিবাচক হবে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সহায়ক ভাতার ক্ষেত্রে প্রকৃত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হলে পেনশনভোগীদের জীবনমানে একটি সত্যিকারের উন্নতি আসবে। বিশেষত চিকিৎসা ভাতা যদি বাস্তব চিকিৎসা ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ মেটানোর মতো হয় তাহলে পেনশনভোগীরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন। তখন পেনশনের মূল অংশ থেকে সংসারের অন্যান্য খরচ মেটানো অনেকটা সহজ হয়ে যাবে। পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন নাকি ২ ধাপে পর্যায়ক্রমিক বাস্তবায়নের প্রশ্নটি অনেক পেনশনভোগীর মনে বারবার আসছে। বেশিরভাগ পেনশনভোগী স্বভাবতই চান এক ধাপে পুরো সুবিধা পেতে। দীর্ঘ প্রতীক্ষার পর আবার ধাপে ধাপে অপেক্ষা করার কথা শুনলে মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক। কিন্তু দেশের অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করলে ২ ধাপে বাস্তবায়নের যুক্তিটাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। সরকারের রাজস্ব সীমাবদ্ধতা রয়েছে। লাখো পেনশনভোগী ও চাকরিরত কর্মচারীর বেতন পেনশন একসঙ্গে বড় হারে বাড়ালে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় চাপ পড়তে পারে। তাই ২ ধাপে বাস্তবায়ন সরকারের জন্য আর্থিকভাবে অনেক বেশি টেকসই। তবে যে পদ্ধতিতেই হোক না কেন পেনশনভোগীরা চান যত দ্রুত সম্ভব তাদের হাতে বাড়তি অর্থ আসুক, কারণ প্রতিটি দিন তাদের জন্য আর্থিক চ্যালেঞ্জের একটি নতুন দিন। ২ ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যাক। মোট বৃদ্ধি ২৫% ধরলে প্রথম ধাপে ১২ থেকে ১৩% কার্যকর হলে মাসে ২০,০০০ টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগী প্রথম ধাপেই পাবেন প্রায় ২২,৪০০ থেকে ২২,৬০০ টাকা। প্রথম ধাপেই তিনি মাসে প্রায় ২,৫০০ টাকা বেশি পাবেন। এরপর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ বৃদ্ধি কার্যকর হলে তার পেনশন গিয়ে দাঁড়াবে ২৫,০০০ টাকায়। ধাপে ধাপে হলেও প্রতিটি ধাপেই পেনশনভোগীরা বাস্তব আর্থিক সুবিধা পাবেন এবং শেষ পর্যন্ত পুরো সুবিধা ভোগ করতে পারবেন। এই পর্যায়ে ক্রমিক প্রক্রিয়া সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখে এবং দীর্ঘমেয়াদে এটি টেকসই। দেশের সামগ্রিক অর্থনীতিতে এই পে স্কেলের প্রভাব বিশ্লেষণ করলে একটি আশাব্যঞ্জক চিত্র সামনে আসে। লাখো পেনশনভোগীর হাতে বাড়তি অর্থ আসলে সেটি দ্রুত বাজারে চলে আসবে। পেনশনভোগীরা সাধারণত তাদের আয়ের বেশিরভাগই ব্যয় করেন।
তাই তাদের হাতে বাড়তি অর্থ এলে সেটি দ্রুত অর্থনীতিতে সঞ্চালিত হয়। মুদিখানার দোকানদার, ওষুধ বিক্রেতা, সবজি বিক্রেতা, রিকশা চালক, পরিবহন শ্রমিক সবাই এই বাড়তি ব্যয়ের সুফল পান। বিশেষত স্থানীয় ও গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। অর্থনীতিবিদরা এই প্রক্রিয়াকে মাল্টিপ্লায়ার ইফেক্ট বলেন, যেখানে একটি প্রাথমিক ব্যয় অর্থনীতিতে বহুগুণ বেশি প্রভাব তৈরি করে। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে আর্থিক নিরাপত্তা ও মানসিক সুস্থতার মধ্যে একটি গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে আর্থিক দুশ্চিন্তা মানুষের মানসিক স্বাস্থ্যে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই প্রভাব আরও তীব্র। আর্থিক অনিশ্চয়তা তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, হতাশা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণ হতে পারে। যখন একজন পেনশনভোগী জানবেন যে তার মাসিক পেনশন বেড়েছে এবং সেই অর্থ দিয়ে মাসের প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব হবে, তখন তার মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। মানসিক চাপ কমলে শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন আসে। এভাবে পেনশন বৃদ্ধি শুধু আর্থিক সুবিধাই নয়, পেনশনভোগীদের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানেও দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে। ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল একটি বিশেষ বার্তা বহন করে। যারা এখন সরকারি চাকরিতে কর্মরত আছেন, তারা দেখছেন যে রাষ্ট্র পেনশনভোগীদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এই দৃষ্টান্ত তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আস্থা তৈরি করে। তারা বুঝতে পারছেন যে তারাও ভবিষ্যতে অবসরে গেলে রাষ্ট্র তাদের পাশে থাকবে। এই আস্থা সরকারি সেবার প্রতি মেধাবী মানুষদের আগ্রহ বজায় রাখে এবং দীর্ঘমেয়াদে সরকারি প্রশাসনের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। পে স্কেলের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যবর্তী যে সময়, সেটি যত কম হবে পেনশনভোগীদের জন্য তত ভালো। গেজেট প্রকাশ, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং ব্যাংকের মাধ্যমে নতুন হারে পেনশন পৌঁছে দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত সম্পন্ন হবে তত ভালো। বাস্তবায়ন প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজীকৃত করা হলে বয়স্ক পেনশনভোগীদের জন্য সেটি অনেক বেশি উপকারী হবে। তাদের বারবার বিভিন্ন দপ্তরে যেতে হবে না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শারীরিক কষ্ট পোহাতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে বা সহজ প্রক্রিয়ায় সুবিধা পাওয়া গেলে পেনশনভোগীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং তারা দ্রুত তাদের প্রাপ্য সুবিধা পাবেন। পরিশেষে বলতে চাই, নবম পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর প্রতি রাষ্ট্রের ঋণ পরিশোধের একটি প্রতিশ্রুতি। যে মানুষগুলো তাদের জীবনের সবচেয়ে সক্রিয় ও উৎপাদনশীল বছরগুলো এই দেশের সেবায় ব্যয় করেছেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, নিরাপত্তাসহ সমাজের প্রতিটি খাতে তাদের শ্রম ও মেধা দিয়েছেন, তাদের অবসর জীবনে এটি মর্যাদাপূর্ণ ও আর্থিকভাবে নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে মৌলিক নৈতিক দায়িত্বগুলোর মধ্যে একটি। নবম পে স্কেলের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন সেই দায়িত্ব পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপটি যত দ্রুত বাস্তবে রূপ নেবে, তত দ্রুত দেশের লাখো পেনশনভোগীর মুখে একটি প্রকৃত স্বস্তির হাসি ফুটবে। সেই হাসির জন্যই আজ সারা দেশের কোটি কোটি মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষায় আছেন এবং সেই অপেক্ষার শেষ এখন সত্যি কাছে এসে গেছে।